স্টুডেন্টস, আশা করবো সবাই ভালো আছিস। তোরা আমাদের ইজি টু রানিং এর যে ফ্রি কোর্সটা হচ্ছে সেই ফ্রি কোর্সটাকে তোরা আশা করবো এনজয় করছিস। তোরা জানিস আমাদের এখানেতে কি ফ্রি কোর্স চলছে। ক্লাস 11-12-এর সায়েন্সের এই তিনটে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের কমপ্লিট কোর্স আমরা ফ্রিতে তোদেরকে দিচ্ছি। ওকে, আগেও তোদের কাছে আমি ক্লিয়ার করেছি, আজও ক্লিয়ার করছি, ফ্রিতে মানে কিন্তু আমরা এখানেতে কিন্তু কোয়ালিটির সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করছি না। যতটা সম্ভব ততটা আমরা দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওগুলো দেখে আশা করব তোদের উপকার হচ্ছে, এবং যদি তোরা সেই ভিডিওগুলোকে দেখে তোরা অঙ্ক ফঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করিস, তোদের একটা সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারবি। তোরা একটুখানি আমাদেরকে একটু হেল্প করিস। সেই হেল্প বলতে কিছুই না, বন্ধুদের সাথে এই কোর্সটা আমাদের যে চলছে সেই সম্বন্ধে একটুখানি তোরা সবাইকে জানিয়ে দিস, রাইট? যতটা পসিবল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটু চেষ্টা করিস, বন্ধুদেরকেও একটু বলিস। ওকে, সেই কথা মাথায় রেখে আমরা আমাদের করছিলাম কোন জিনিস তোদের নিশ্চয়ই মনে আছে, তড়িৎ চুম্বকত্ব অধ্যায়টাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। তড়িৎ চুম্বকত্বের মধ্যে আমরা আগের দিন অবধি যে জায়গাতে ডিসকাশন শেষ করেছি সেটা ছিল কোথায়, সলিনয়েড। আজকে আমরা যে জায়গাতে আমাদের ডিসকাশনটাকে নিয়ে যাব সেটা হচ্ছে কি সলিনয়েডের পরের পার্ট, যেটাকে আমরা নাম দিয়েছি কি টরয়েড। ওকে, তো সেই টরয়েডকে নিয়ে আজকে আমরা আমাদের ডিসকাশন করব। তোরা জানিস আমরা বেসিক্যালি ছায়া প্রকাশনের বইটাকে ফলো করছি। তো দেখ, ছায়া প্রকাশনের বইয়েতে টরয়েড কোথায় আছে, তোরা দেখতে পাচ্ছিস পেজ নাম্বার 364। পেজ নাম্বার 364-এ তোদের টরয়েড আছে। তো টরয়েড জিনিসটা কি সেটাকে একটু আলোচনা করে নেওয়া যাক। আমরা আলোচনা করেছিলাম কি সলিনয়েড। সলিনয়েড মানে আমরা পড়েছিলাম কি এরকম চোঙাকৃতি একটা কোনো ধাতব পদার্থ আছে, যার ওপর আমরা কি করেছিলাম, তড়িৎবাহী তারকে পেঁচিয়ে দিয়েছিলাম, তাই তো? সেটাকে বলেছিলাম কি আমরা সলিনয়েড। সলিনয়েড কেন করেছিলাম না, সলিনয়েড এই জন্যই তৈরি করেছিলাম যাতে করে আমরা একটা স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড পেতে পারি, তাই না? তাহলে আমাদের সলিনয়েড কি ছিল, সলিনয়েড ছিল আমাদের একটা তড়িৎবাহী ধাতব তার, মানে একটা ধাতব তার, তার উপরেতে তড়িৎবাহী তারকে পেঁচিয়ে দেওয়া ছিল। কেন সলিনয়েড ছিল না, সলিনয়েড এই জন্যই ছিল যাতে করে আমরা একটা স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড পেতে পারি। স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় পেতে পারি না, সলিনয়েডের ভিতরে। ওকে, যে কথাটা বললাম তোরা তোদেরকে পড়িয়েছি, তাও একবার যদি তোদের সাথে রিক্যাপ করে দিই, মানে জাস্ট পয়েন্টটাকে লিখে দিই, তোদের আরো একটু বেটার হবে। এরকম কথা আসছে দেখ, আগে তোদের ডিসকাশন করেছি কি দেখ, ওয়াই সলিনয়েড, ওয়াই ওয়াই সলিনয়েড। তাহলে হোয়াই সলিনয়েড, সেটার প্রশ্নটার উত্তর কি তোদেরকে সবাইকে শেখালাম, সেটা আসছে কি টু গেট স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড। নর্মালি ম্যাগনেটিক ফিল্ড কি হয়, এরকম একটা সার্কুলার পাথ বরাবর ফলো করতে থাকে সাধারণত, কিন্তু সবসময় আমাদের সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড কাজে লাগে না, আমাদের কিছু কিছু জায়গায় স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ডের দরকার পড়ে। তো সেই স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার জন্যই আমরা সলিনয়েডকে ব্যবহার করি, টু গেট স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড। এক মিনিট স্টুডেন্ট, যাই হোক, তাহলে আমরা আমাদের এখানটা থেকে পরের কথায় চলে যাই। তাহলে কি কথা হয়েছিল, টু গেট স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড আমরা ব্যবহার করেছিলাম কাকে, সলিনয়েড। জাস্ট ছবিটার কথা একটুখানি মনে করে দেখ, এই ছিল আমাদের সলিনয়েড।
এই সলিনয়েডের ওপরেতে আমাদের এরকম ভাবে তারকে পেঁচিয়ে রাখা ছিল, মানে এই ধাতব পদার্থ তার উপরেতে তারকে পেঁচিয়ে রাখা ছিল। আমরা এখানেতে কি আলোচনা করেছিলাম, নিশ্চয়ই মনে পড়বে তোদের, আমরা এখানে আলোচনা করেছিলাম এই সলিনয়েডের ভেতরেতে একটা স্ট্রেট এরকম ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিল। ওকে, এবারেতে প্রশ্ন আসছে, দেখ স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড পেলাম, আমাদের দরকার মিটে গেল, ঠিক আছে, কিন্তু এখানে তো একটা ঘটনা, দেখ ম্যাগনেটিক ফিল্ড গুলো সলিনয়েডের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে সলিনয়েডের বাইরে বেরিয়ে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড একদিক থেকে একদিকে চলে যাচ্ছে, মানে কি সে কিছুটা এনার্জিকে ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে, মানে আমার যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা কিছুটা হলেও লস হচ্ছে। তো সেই লস থেকে বাঁচবো, সেই লস থেকে বাঁচার জন্য আমরা যে উপায়টা বের করেছি সেটাই হচ্ছে টরয়েড। কেন লসটা হচ্ছিল না, সলিনয়েডের ভেতর থেকে ম্যাগনেটিক ফিল্ড বাইরে বেরিয়ে যাচ্ছিল। তাহলে যদি এরকম আমরা করতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো সলিনয়েডের বাইরে আর বেরোবে না, তাহলেই আমাদের সেই পারপাস সলভ হবে। তাহলে সেটা করতে গেলে করতে হবে কি, সলিনয়েডকে শেষ কখনো হতে দিলে হবে না। দেখ আমরা দেখছিলাম কি এই জায়গাতে সলিনয়েডটা কোথায় হয়েছিল, যে এই জায়গাতে শেষ হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, তাই সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বাইরে বেরিয়েছিল। তাহলে যদি আমি সলিনয়েডকে আর শেষ হতে না দিই, তাহলেই আমাদের কি আসবে, আমরা পেয়ে যাব হচ্ছে কি, আমাদের এনার্জি লস থেকে বেরিয়ে যাব। তাহলে শেষ হতে দেব না, অনেক দূর অব্দি লম্বা করলেও সে তো কোথাও না কোথাও গিয়ে শেষ হবে, তাহলে কি এমন করব যাতে করে সেটা শেষ হবে না, সেটাই আমরা করি হচ্ছে কোথায় না টরয়েডে। টরয়েডে আমরা যেটা করি, সলিনয়েডটাকে পুরোপুরি এরকম সার্কেল করে দিই। তাহলে সার্কেল করে দিলে আমরা দেখতে পাচ্ছি, দেখ সার্কেলের শুরু কোথায় আর শেষ কোথায়, তার তো শুরু আর শেষ বলে কোনো কিছু হয় না। তাহলে সার্কেলের ভিতরটাতেই আমাদের কি করবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ঘুরতে থাকবে, তারা আর বাইরে কখনো বেরোবে না, মানে কি তার এনার্জি নষ্ট হবে না। তাহলে আমাদের সলিনয়েড থেকে যে এনার্জি লস হচ্ছিল, সেই এনার্জি লস থেকে বাঁচার জন্য আমরা তৈরি করে ফেললাম কি না টরয়েড। ওকে, তাহলে আমাদের এখান থেকে চলে আসছে কি পয়েন্টটা, দেখ টু সেভ দ্য এনার্জি। আচ্ছা, এখানেতে এনার্জিটা কি ধরনের এনার্জি ছিল, নিশ্চয়ই তোদের মনে আছে, এখানেতে এনার্জিটা আসছে ম্যাগনেটিক এনার্জি, টু সেভ দ্য ম্যাগনেটিক এনার্জি। ওকে, সলিনয়েডটাকে আমরা টরয়েডে কনভার্ট করি। সলিনয়েড ইজ মডিফাইড, মানে কি হলো, সলিনয়েডটাকে কনভার্ট করা হলো বা মডিফাই করা, সলিনয়েড ইজ মডিফাইড টু টরয়েড। এবারেতে কথা আসছে টরয়েড জিনিসটা কি, টরয়েড জিনিসটা আর কিছুই নয়, টরয়েড জিনিসটা হচ্ছে এন্ডলেস সলিনয়েড। তাহলে টরয়েড বলতে গেলে আমরা কি কথা বলছি এক কথায়, সেটা হচ্ছে এন্ডলেস সলিনয়েড। তাহলে এমন একটা সলিনয়েড যার কিন্তু কোথাও গিয়ে কোনো এন্ড নেই। হলো, তাহলে তার ছবি কিরকম হবে নিশ্চয়ই বুঝতে পারছি। আচ্ছা চল আমরা পরের পাতাতে যাই, গিয়ে তোদের কাছে সেই ছবিটাকে এঁকে দেখিয়ে নিই একটা। দেখ তাহলে কিরকম ঘটনাটা ঘটবে, এই এরকম ভাবে একটা সলিনয়েড যেটা ছিল সেই সলিনয়েডটাকে এরকম সার্কেল করে দিলাম, এরকম তো সার্কেল হবে না, ফাঁপা নলের মতন জিনিসটা ছিল, সেই ফাঁপা নলাকৃতি জিনিসটাকে আমাদের এখানেতে কি করলাম না সার্কেলেতে কনভার্ট করলাম। হলো তোদের, এবার দেখ এই ফাঁপা নলাকৃতি জিনিসটাকে সার্কেলেতে কনভার্ট করে আমরা কি করি, এর চারপাশেতে ওই যে সলিনয়েডেতে যেরকম তারটাকে পেঁচিয়ে রাখা ছিল সেরকম ভাবেই আমরা তারটাকে পেঁচিয়ে রেখে দিই। হলো, তাহলে এই হয়ে গেল কার ছবি না, এই হয়ে গেল আমাদের টরয়েডের ছবি। তাহলে এইটুকুনি কথা তোদেরকে বুঝে নিতে হবে। আর নিশ্চয়ই এখানেতে কোথাও একটা দিয়ে কারেন্ট যাচ্ছে আর কোথাও একটা দিয়ে কারেন্ট এসে বেরোচ্ছে, মানে আমি ধরে নিলাম এখানেতে যে তারটা করছি এই তারের এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তো ন্যাচারালি এই দিক দিয়ে কারেন্টটা বাইরে বেরিয়ে আসবে, সে ঠিক আছে। তাহলে আমাদের এই যে ফিগারটাকে ড্র করলাম, এই ফিগারটাকেই হলো কি আমাদের একটা সলিড। এবারেতে তোদের আমি ধরে নিচ্ছি এই যে এই তারটার মধ্য দিয়ে ধরে নে আমাদের আই অ্যামাউন্টের কারেন্ট আছে,
তাহলে নিশ্চয়ই তোরা বলতে পারবি যে বাকি দিকটা দিয়ে আমাদের কি আসবে, আই অ্যামাউন্টের কারেন্ট বেরিয়ে আসবে। সে তো নর্মাল কথা, এখানেতে কোনো কিছু অসুবিধা নেই। এখানেতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কোথায় থাকবে, নিশ্চয়ই তোদেরকে আমি বুঝিয়ে দিয়েছি যে সেটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো পুরোপুরি থাকবে এই যে টরয়েডটা আছে তার ভিতরেতে, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আমাদের থাকবে হচ্ছে এই বরাবর। সে কোথাও গিয়ে শেষ হচ্ছে না, সে এর ভেতরে দিয়ে কি করবে না আমাদের ঘুরতে থাকবে। বোঝা গেল পয়েন্টটা? তাহলে যদি সে এর ভেতরেতে এইরকম ভাবে ঘুরতে থাকে, থাকুক, ম্যাগনেটিক ফিল্ড ভিতরে রইল, আমাদের এবারেতে কাজ কি আছে, কোন জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটাকে বের করে। তার জন্য আমরা কি কি কাজ করছি সেটাকে একটু দেখে নিই। ধরে নেই সলিনয়েডের এই যে ইনার সাইডটা আছে, ইনার সাইডটার রেডিয়াস ধরে নে r1, আউটার সাইডটা যেটা আছে সেই আউটার সাইডটার রেডিয়াস ধরে নে কতখানি r2। গেল। আমি প্রথমেতে এমন একটা পয়েন্টকে কনসিডার করছি যেটা হচ্ছে কি r1 এরও ভেতরে আছে। ওকে, ধরে নে পয়েন্ট পি কে আমি যেখানে ধরছি সেটা হচ্ছে কি ইনসাইড দ্য r1। মানে আমি প্রথমেতে এমন কথা আলোচনা করছি, কোথায় দেখ ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছি অ্যাট পয়েন্ট পি হুইচ ইজ লেস দ্যান r1। মানে কি বলছি, সেন্টার থেকে পয়েন্ট পি এর ডিসটেন্স যদি x হয় সেটা আসছে কি লেস দ্যান r1। তো সেখানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেলে কি করব, খুব কমন কথা, সেখানেতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেলে আমরা সেখানেতে অ্যাপ্লাই করব কাকে, অ্যাম্পিয়ারস ল। যদি আমি সেখানটাতে অ্যাম্পিয়ারস লকে অ্যাপ্লাই করি, অ্যাম্পিয়ারস ল কি শিখিয়েছে না, সিম্পল কথা, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই। এবার দেখ এই পয়েন্টের ভিতরেতে আমাকে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল করলাম, দেখ এই জায়গাতে কি কোনো এর ভিতরেতে কি কোথাও কোনো ম্যাগনেটিক ফিল্ড আছে, উত্তর হচ্ছে না, এর ভিতরেতে তো কোনো ম্যাগনেটিক ফিল্ডই নেই। ম্যাগনেটিক ফিল্ড আছে কোথায়, এই বলয়টার ভিতরেতে, এই সার সেকশনটার ভিতরে। পি পয়েন্ট আমি যেখানে নিয়েছি সেখানে তো কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। মানে আমি এখান থেকে যদি একটা ইমাজিনারি সার্কেল কনসিডার করি, সেই ইমাজিনারি সার্কেলের ভেতরেতে কি কোনো কারেন্ট ক্যারিং এলিমেন্ট আছে, নেই। মানে কি সেখান থেকে আমাদের কারেন্ট ক্যারিং এই এলিমেন্ট নেই, মানে কত, আই এর ভ্যালু 0। তাহলে যদি আই এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে সেখান থেকে আমাদের কি লিখতে পারবো, নিশ্চয়ই ভিতরেতে ম্যাগনেটিক ফিল্ড কত আসছে, 0। তাই আমরা বলি যদি কখনো পয়েন্টটা ইনসাইড সার্কেল মানে ইনার সার্কেলটারও ভিতরে হয় সেখানে থেকে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 0। এবারে তো ধর পয়েন্টটাকে আমি এমন জায়গায় কনসিডার করলাম যেটা হচ্ছে কি এই ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াসের মাঝে এরকম কোনো একটা জায়গায় আছে। মানে আমি বলছি কি যে পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি সেই পয়েন্টটা পয়েন্ট পি কোথায়, সেখানে হচ্ছে কি সেটা r1 এর থেকে বড় কিন্তু r2 এর থেকে ছোট। মানে সেটাকে আমি বোঝাতে চাইছি কি সেটা ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াসের মাঝামাঝি একটা জায়গাতে আছে। যদি তাই হয় ঘটনাটা, তাহলে সেখানটাতে আমাদের কি করতে হবে, আবার এই ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেলে বায়ো-সাভার্ট লকে অ্যাপ্লাই করতে হবে। তো চল সেখানটাতেও আমরা বায়ো-সাভার্ট লকে অ্যাপ্লাই করি। বায়ো-সাভার্ট লকে অ্যাপ্লাই করলে কি, সরি অ্যাম্পিয়ারস লকে অ্যাপ্লাই করি, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, মিউ নট আই। দেখ এখানটাতে আমাদের মিউ নট আই তো বলে দিলাম, কিন্তু এখানটাতে তো অনেকগুলো টার্ন আছে। এখানটাতে দেখ না অনেকগুলো টার্ন আছে, অনেকগুলো টার্ন আছে মানে কি এখান থেকে শুধু একটা কারেন্ট নয়, দেখ না এখানেতে তারটা কতবার পেঁচানো আছে, একবার পেঁচানো আছে মানে একটা আই, দুবার পেঁচানো আছে দুটো আই, তিনবার আছে তিনটে আই। তাহলে এতবার পেঁচিয়েছি, আমি ধরে নিচ্ছি এন বার পেঁচিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে, এটার সাথে একটা এন কে মাল্টিপ্লাই করে রাখতে হবে। তাহলে এখানেতে যে এনটাকে মাল্টিপ্লাই করছি সেই এনটা হচ্ছে কি টোটাল নাম্বার অফ টার্ন নাম্বার, সেটা হচ্ছে কি টোটাল। এবার দেখ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল, সেখান থেকে আমরা লিখবো কতখানি বি ইন্টিগ্রেশন অফ ডিএল, মানে কি পুরো এই পাথ বরাবর ঘুরে আসছে, আমি পয়েন্টটাকে এখানটাতে নিয়েছি, এখান থেকে পুরো পাথটা ঘুরে আসছে, সেখানটাতে লিখবো কত, বি ইন্টু 2 পাই এক্স, আমি ধরে নিয়েছি এখান থেকে এটার ডিস্টেন্স আছে কত এক্স, ইকুয়াল টু কত আছে দেখ মিউ নট আই ইন্টু এন। তাহলে আমি সেখান থেকে বি এর ভ্যালু কত লিখে দেবো, দেখ বি এর ভ্যালু লিখে দেবো হচ্ছে মিউ নট আই ইন্টু এন বাই 2 পাই এক্স। 2 পাই এক্সটা কি, 2 পাই এক্স নিশ্চয়ই দেখতে পাচ্ছিস পুরো লেন্থটা। তাহলে এখানে তো দেখছিস কি নাম্বার অফ টার্ন ডিভাইডেড বাই লেন্থ, নাম্বার অফ টার্ন ডিভাইডেড বাই লেন্থ সেটাকে লেখা হয় স্মল এন ওয়ার্ড দিয়ে, সেই স্মল এন ওয়ার্ডটাকে বলি কি আমরা নাম্বার অফ টার্ন পার
ইউনিট হলো। তাহলে তখন সেই জায়গাতে পি এর ভ্যালুটাকে আমি কত লিখে দেবো না, পি এর ভ্যালুটাকে লিখে দেবো হচ্ছে দেখ মিউ নট স্মল এন ইন্টু আই। তাহলে দেখে নিলাম যে টরয়েডের ভিতরে বলতে ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াসের ঠিক মাঝের জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত, মিউ নট স্মল এন আই। স্মল এন মানে কত বের করে নিয়েছি না, দেখ টোটাল নাম্বার অফ টার্নকে 2πx দিয়ে ডিভাইড করে দিয়েছি। একদম ভিতরেতে মানে দেখ ইনার রেডিয়াসেরও ভিতরে, ইনার আর আউটারের মধ্যে মিউ নটে নাই, ইনার রেডিয়াসেরও ভেতরে ম্যাগনেটিক ফিল্ড ছিল। কিন্তু আমি আবার যদি ধরি কি দেখ একদম বাইরের দিকে মানে এই রকম কোন জায়গা পয়েন্ট যদি এই রকম জায়গাতে হতো, সেখানটাতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত আসতো না, মানে আমি এখানটাতে এবারে কনসিডার করে লেখার চেষ্টা করছি। দেখ দেখ কি বলছি, ইফ পয়েন্ট পি এমন একটা জায়গায় যেখানেতে ডিস্টেন্সটা হচ্ছে কি গ্রেটার দ্যান, মানে কি আউটসাইড দ্য টরয়েড, তাহলে সেখানেতে আমাদের দেখবো কি দেখতো ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেলে সেই একই প্রশ্ন, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল মানে অ্যাম্পিয়ারস ল, সেটা ইকুয়াল টু কত হবে মিউ নট আই। এবারেতে এখানেতে টোটাল কারেন্ট কত হলো, দেখ এখানটা থেকে আমাদের মনে কর আমি এই একটা আমার সলিড তার আছে, তারটাকে আমি এরকম ভাবে পেঁচিয়েছি, দেখ একবার পেঁচানোর সময় একবার উপরের দিকে উঠলো, পরের দিক দিয়ে কি হলো একবার বাইরে এলো, একবার আবার নিচে নামলো, আবার বাইরে গেল। তাহলে সে যতবার ভিতরে গেছে ততবারই বাইরে বেরিয়েছে, যতবার ভিতরে গেছে ততবারই বাইরে বেরিয়েছে। তাহলে ভিতরে যাওয়াটাকে পজিটিভ, বাইরে বেরোটাকে নেগেটিভ, বা উল্টোটা বল ভিতরেরটাকে নেগেটিভ, বাইরেরটাকে পজিটিভ। তাহলে কারেন্ট যতবার পজিটিভ হয়েছে ততবারই সে বাইরের দিকে গেছে। কথাটা ভালো করে বুঝে দেখার চেষ্টা কর কি বলছি। দেখ আমার মনে কর হাতটা হচ্ছে কি একটা সলিনয়েড বা টরয়েডের মতো, এখানে তারটাকে এরকম ভাবে পেঁচিয়েছি, পেঁচিয়ে আবার এরকম ভাবে নিয়ে এসেছি, এরকম ভাবে নিয়ে এসেছি। আমি যতবার তারটাকে নিচের দিকে নিয়ে গেছি ততবারই বাইরে এসেছি। তাহলে ভিতরে যাওয়াটা নেগেটিভ, বাইরে আসাটা পজিটিভ। তাহলে যতবার নেগেটিভ ততবার পজিটিভ। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট সেটাকে আমি কত লিখবো, সেটাকে আমি লিখবো 0। সেই রেসপেক্টে আমি করি কি এখানটাতে আমি ইকুয়াল টু 0 বসি, এটা ইকুয়াল টু 0 বসিয়ে দিলে কি পেয়ে যাবো, ম্যাগনেটিক ফিল্ড সেটার ভ্যালু পেয়ে যাবো কত 0। তাহলে দেখ আমি দেখে নিলাম কি টরয়েডের ক্ষেত্রে আমাদের কোথায় না একদম ইনসাইড পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড শূন্য, আউটসাইড পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড শূন্য। যদি সেই পয়েন্টটা কোথাও ভিতরেতে থাকে সেখানেতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু শিখে নিলাম কতখানি না মিউ নট এন আই। তো এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটাই হচ্ছে কিসের না আমাদের টরয়েডের প্রিন্সিপাল। বোঝা গেল নিশ্চয়ই কথাটা? সবাই দেখে নে একবার, যাদের যাদের স্ক্রিনশট নেওয়ার আছে নিয়ে নে, নেওয়ার পরে তো আমরা পরের পার্টটাতে চলে। এবারে দেখ আমাদের এখান থেকে কয়েকটা পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ আছে, সেই জিনিসগুলোকে আমরা একটু দেখে নিই। দেখ কি বলা হয়েছে, একটি বর্গাকার বদ্ধপথের বাহু এল এবং একটি বৃত্তাকার বদ্ধপথের ব্যাসার্ধ আর, দুটি পথই আই তড়িৎবাহী একটি ঋজু তারকে ঘিরে আছে। ওকে, দুটি পথের জন্য চৌম্বক ক্ষেত্রের বদ্ধপথ সমাকলনের মান দুটির অনুপাত হবে। কিরকম কথাটা বলেছে, কিরকম ভাবে অ্যাপ্রোচ করছি। ধর আমাদের এখানটা থেকে এই একটা তড়িৎবাহী তার আছে, এখানটা থেকে আমাদের এই একটা তড়িৎবাহী তার আছে, সেই তড়িৎবাহী তারের ভিতরের দিকে কারেন্ট যাচ্ছে। একবার আমি কি করেছি এই তড়িৎবাহী তারটাকে ঘিরেছি কিরকম ভাবে, দেখ এরকম স্কোয়ারিস একটা কোনো পাত দিয়ে ঘিরেছি। স্কোয়ারিস পাত দিয়ে ঘিরলেও এখানটা থেকে যদি আমি ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল করি তার ভ্যালু কত পাবো, তার ভ্যালু পাবে হচ্ছে মিউ নট আই। কেন, কেননা এই বদ্ধ পাথের ভেতরে তো আমাদের কারেন্টের মান কত আছে, কারেন্টের মান আছে আই। তাহলে এখান থেকে এই বদ্ধ পথের সমীকরণ সমাকলন মানে যেটাকে আমরা কার সাহায্যে দিয়ে পেলাম, সেটাকে পেলাম হচ্ছে অ্যাম্পিয়ার্সের ল দিয়ে। সেই অ্যাম্পিয়ার্সের ল দিয়ে পেলে আমরা পেলাম কত এই। সিমিলারলি পরের ঘটনার সময় কি বলেছে, এই কারেন্টের তার যেমন ছিল এই আছে,
কিন্তু সেটাকে আমি ঘিরে রেখেছি কিসের সাহায্যে? সেটাকে আমি ঘিরে রেখেছি এরকম একটা সার্কুলার পাথের সাহায্যে ঘিরে রেখেছি। বোঝা গেল কথাটা? যদি সার্কুলার পাথের সাহায্যে ঘিরে রাখি, এটার ক্ষেত্রেও যদি আমি বদ্ধ পথের সমাকলন করি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ পি ডট ডিএল করি, সেখানেতেও তো আমরা একই জিনিস পাবো, মিউ নট আই পাবো। তার কারণ কি, এই পাথটার ভেতরেতেও তো কারেন্ট আই আছে। তাহলে আমার এখান থেকে পেয়ে গেলাম কি, দুটোর যদি রেশিও করি, তাহলে দেখ এখানেও মিউ নট আই, এখানেও মিউ নট আই, তাহলে রেশিও করলে নিশ্চয়ই এখানটাতে উত্তর কত পেয়ে যাবো? উত্তর পেয়ে যাবো 1। তাহলে সহজ একটা অঙ্ক, সহজ একটা জিনিস, সেটাকে তোরা প্রত্যেকেতে দেখে নিবি। গেল, সবাই এটাকে দেখে নে, আমি 2 এর দাগের অঙ্কটাতে যাব। পরেরটা কি বলা আছে দেখ, একটি মোটা ঋজু তারের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ হচ্ছে। তারটির অভ্যন্তরে দুটি বিন্দু পি এবং কিউ। অক্ষ থেকে বিন্দু দুটির দূরত্ব যথাক্রমে R1 R2। সেখানটা থেকে তোদের বলেছে কি, পি ও কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত আসবে। ওকে, এই কথা আমাদেরকে বের করতে বলেছে। দেখ ঘটনাটা কিরাম বলা হয়েছে। এই আমাদের মোটা ঋজু তার আছে, ওয়েট, দেখ আমাদের এই মোটা ঋজু তার আছে। আমি তার ভেতর দিয়ে কারেন্ট কোথায় যাচ্ছে ধরে নিচ্ছি, কারেন্ট যাচ্ছে ভিতরের দিকেই যাচ্ছে। যাক, আমাদের এখানটাতে কি বলা আছে, এখন এখান থেকে R1 ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট থাকলে সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত আসবে। কোনো একটা ভিতরেতে, তারের অভ্যন্তরের কোনো ভেতরেতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, সেটাকে পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, আমাদের করতে হয় কি, দেখ ইন্টিগ্রেশন অফ পি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই ড্যাশ। কেন আই ড্যাশ? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি পুরো কারেন্টটা যেটা তারের ভেতর দিয়ে যাচ্ছে সেটা এটুকুনি এরিয়ায় যাবে না, তাই সেটাকে লিখবো কত, আই ড্যাশ। এবারে আই ড্যাশ, আই ড্যাশ মানে কত থাকবে, আই ড্যাশ মানে আসছে কি টোটাল এরিয়া, সেটা পুরো ক্রস সেকশনের মধ্য দিয়ে যাচ্ছিল, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু ছোট ওটুকুনি জায়গার ক্রস সেকশন, সেটাই হয়ে গেল কি আই ড্যাশ। তাহলে এখান থেকে পাই পাই বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন অফ পি ডট ডিএল, ইন্টিগ্রেশন অফ পি ডট ডিএল মানে কত আসবে, পি ইন্টু 2 পাই আর। কেন 2 পাই আর? আমি বদ্ধ পাথের সমাকলন করছি, মানে কি এটুকুনি পাথের যে লেন্থ, সেখানে ইন্টিগ্রেশন অফ ডিএল কত আসবে, 2 পাই আর। দুদিক থেকে একটা স্মলার এখান থেকে কেটে যাবে, গেলে আমাদের সেখান থেকে বি এর ভ্যালু কত পেয়ে যাবো, দেখ সেটা পেয়ে যাবো মিউ নট আই ইন্টু স্মলার ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে দেখ এখান থেকে দূরত্ব যদি R1 হয়, আমরা বলবো কি বি ইজ প্রপোর্শনাল টু কত আসছে, R1। এবার দেখ যদি কিউ বিন্দুটা, আমাদের সেই কিউ বিন্দুটা আমাদের কতখানি দূরত্বে আছে বলা থাকে, R2 দূরত্বে আছে, তাহলে সেটার ক্ষেত্রে কি পাবো, বি ইজ প্রপোর্শনাল টু R2। তাহলে দুটোর রেশিও কত পাবো, নিশ্চয়ই বলতে পারছি, সেটা পেয়ে যাব হচ্ছে R1 বাই। বোঝা গেল? সবাই ছবি তুলে নে, দেখে নে, এর পরের পয়েন্টে যাব। এরপরে চলে এক কথা, দেখ এই পরেরটা কি বলা আছে, একটু রিজু সলিনয়েডের দৈর্ঘ্য n গুণ বাড়িয়ে পাক সংখ্যাকেও n2 গুণ বাড়ানো। ওকে, একই প্রবাহের জন্য তড়িৎ ক্ষেত্রের অক্ষীয় কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কতখানি বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমরা দেখে নেব। না, সলিনয়েডের জন্য আমরা ফর্মুলা কত শিখেছি, সলিনয়েডের জন্য আমরা ফর্মুলা শিখেছি বি ইকুয়াল টু মিউ নট এন ইন্টু স্মল। হলো,
এবারেতে আমাদের কাছে এখান থেকে প্রশ্ন আসছে স্মল এন জিনিসটা কি। স্মল এন জিনিসটা হচ্ছে আমরা সবাই শিখেছি, সেটাকে বলা হয় কত না একক দৈর্ঘ্যে কতগুলো টার্ন আছে। তাহলে তা থেকে আমাদের বলা হয় কি নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ। তাহলে সেখান থেকে ধরে নে টোটাল নাম্বার অফ টার্ন যদি এন থাকে সেটাকে পুরো দৈর্ঘ্য দিয়ে আমাদের কি করতে হয় এল দিয়ে ভাগ করে দিতে হয়। এবারেতে আমাদের এখান থেকে কোয়েশ্চেনটাতে কি বলেছে যে দেখ যে সলিনয়েডের দৈর্ঘ্যকে করা হয়েছে কি n1 গুণ বাড়িয়ে দেওয়া। তাহলে দেখ এখন নতুন যে ম্যাগনেটিক ফিল্ড আসবে সেই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ঘটনাটা কি পাবো মিউ ড্যাশ, এখানটাতে এন আর নেই, এন ড্যাশ ডিভাইডেড বাই এল ড্যাশ ইনটু আই। এল ড্যাশ মানে আমাদের বলছে কি সেখান থেকে কত গুণ বাড়িয়ে দিয়েছে, দেখ কোয়েশ্চেনে বলে দেওয়া আছে, দেখ আমাদের সলিনয়েডের দৈর্ঘ্য n1 গুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে এখানটাতে কত পাবো, আমি নিচের দিকটাতে পেয়ে যাবো দেখ n1 ইন্টু এল। আর বলা আছে কি পাক সংখ্যাকে n2 গুণ বাড়ানো হয়েছে, মানে আমাদের n ড্যাশের জায়গায় কত বসাবো n2 ইন্টু স্মল n ইন্টু i। এবার দেখ n বাই l মানে কত ছিল স্মল n ছিল, তাহলে আমাদের এখান থেকে বলবো কত দেখ মিউ নট স্মল n i ইন্টু n2 বাই n1। তাহলে দেখ এটা ছিল কি মিউ নট এন আই ছিল আগে ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে তুই কত দিয়ে মাল্টিপ্লাই করলি n2 বাই n1 দিয়ে মাল্টিপ্লাই করলি, মানে এখান থেকে দেখে নিলাম কি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সেটা কতগুলো বেড়ে যাবে n2 বাই n1 টাইমস বেড়ে যাবে। সেই ঘটনাটা কি এখানটাতে শেখানো হলো, ঝটপট এটাকে নোট করে নে, পরেরটাতে যাব। পরেরটাতে কিসের কথা বলা হচ্ছে, পরেরটাতে বলা হচ্ছে একটি ঋজু সলিনয়েড এবং একটি টরয়েড উভয়েরই পাক সংখ্যা n, সলিনয়েডের দৈর্ঘ্য স্মল n এবং টরয়েডের বলয়ের ব্যাসার্ধ স্মল r হলে একই প্রবাহের জন্য এদের অক্ষীয় চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত হবে, এই জিনিসটাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে আমরা দেখব। আমরা দেখ একটা জিনিস শিখে নিয়েছি, সে সলিনয়েড হোক বা টরয়েড হোক, সলিনয়েড হোক বা টরয়েড হোক, দুটোর ক্ষেত্রেই ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কত শিখেছি, দেখ দুটোর ক্ষেত্রেই ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা শিখেছি মিউ নট স্মল n ইন্টু আর। ওকে, তাহলে এটা ধরে নে সলিনয়েডের ক্ষেত্রে, টরয়েডের জন্য সেম ফর্মুলা আছে, একটু আগেই তোদের বললাম, সেটা আসছে কত মিউ নট। এবার দেখ সলিনয়েডের জন্য নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ মানে স্মল n, সেটাকে কি করি n ডিভাইডেড বাই l দিয়ে করি। আর এটার ক্ষেত্রে আমাদের যেটা n আছে সেটাকে আমরা কি করি nটাকে টোটাল নাম্বার অফ টার্ন ডিভাইডেড বাই কি করি পুরো লেন্থ। পুরো লেন্থ মানে কি আমাদের এই যে সার্কুলার পাথটা ছিল একটু আগেই তোদের সাথে ডিসকাশন করলাম, সেটার পুরোটার লেন্থ, পুরোটার লেন্থ মানে কি সার্কুলার পাথের পুরো লেন্থ মানে কি তার সারকামফারেন্স, মানে আমাদের এখান থেকে বলবো কি সেটা হচ্ছে বলয়ের ব্যাসার্ধ যদি স্মল আর হয় তখন তার পুরোটার লেন্থ কত চলে আসবে 2 পাই r ইনটু i। এবারে আমাদের কোয়েশ্চেনে বলেছে কি এদের রেশিও করতে হবে, কার কার সলিনয়েড ডিভাইডেড বাই টরয়েড। তাহলে সলিনয়েড ডিভাইডেড বাই টরয়েড করলে আমরা কি পাবো b1 বাই b2। সলিনয়েডের জন্য পেয়ে গেলাম 1 বাই l, টরয়েডের জন্য উপর দিকটা চলে যাবে কত 2 পাই r, বাকি ঘটনা একটা আরেকটাকে কেটে দেবে। তাহলে উপরে 2 পাই r নিচে l, তাহলে সেটার রেশিওটা কোন জায়গাতে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছি আছে হচ্ছে আমাদের সি। তাহলে সেই ঘটনাটাকে দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 5 এবং কোয়েশ্চেন নাম্বার 6 দুটো একই ধরনের অঙ্ক, এই দুটো অঙ্ক তোরা নিজেরা করিস, নিজেরা করতে পারবি। আচ্ছা চল আমি 6 এর দাগেরটা তোদের সাথে করে নি, 5 এরটা তোরা নিজেরা করিস। তাহলে মুছি, ছবি নেওয়ার দরকার হলে ছবি নিয়ে নে, নেওয়ার পরে তো পরের কথায় চলে যাবো। পরেরটাতে দেখ 6 কি বলা আছে, দেখ দুটি টরয়েডের পাক সংখ্যা এক, পাক সংখ্যা মানে কি ক্যাপিটাল এন সেম, প্রথমটির দ্বিতীয়টির ব্যাসার্ধ প্রথমটির সাপেক্ষে 25% বেশি, মানে আমাদের এখান থেকে বলে দেওয়া থাকছে কি দ্বিতীয়টির ব্যাসার্ধ মানে বলে দেওয়া থাকছে কিরকম দেখ r2 ইকুয়াল টু কত আছে r1 ইন্টু 25% বেশি, মানে সেটা বলা আছে কত 125/100, মানে সেটা তোর বলে দেওয়া আছে কত দেখ 5/4 অফ r1।
আর কি বলা আছে, উভয়ের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ পাঠানো হলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয় টরয়েডের অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র কত বেশি বা কম হবে। তাহলে দেখ আমরা সবাই শিখে নিয়েছি কি, যে দেখ টরয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কি হয়, প্রপোর্শনাল টু 1/রেডিয়াস। তাহলে দেখ আমাদের এখান থেকে কি বলতে পারবো, B1/B2 সেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, দেখ তো R2/R1। R2/R1 মানে আমাদের সেখান থেকে কত চলে আসবে, 5/4 ইন্টু R1/R1। তাহলে সেখান থেকে পাচ্ছি কত, 5/4। মানে আমরা এখান থেকে লিখছি কিরকম ভাবে, দেখ B1 সেটা ইকুয়াল টু পাচ্ছি কত, B2 ইন্টু 5/4। তাহলে B2 কে 5/4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কাকে পাবো, আমরা তবে পাবো হচ্ছে B1 কে পাবো। হলো, তাহলে যদি তাই হয় মানে নিশ্চয়ই আমরা বলতে পারছি কি, দেখতো যে কার ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, প্রথমটা কার রেসপেক্টে দ্বিতীয়টার। ওকে, তাহলে কার কম হবে, নিশ্চয়ই আমাদের কি আসছে, দ্বিতীয়টার কম হবে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো কি B1 is 25% গ্রেটার দ্যান B2। ওকে, তাহলে কোয়েশ্চেনে কি বলেছে, যে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টি, মানে কি প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা, মানে দ্বিতীয়টার ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে কার রেসপেক্টে, প্রথমটার রেসপেক্টে। তাহলে প্রথমটার তো বেশি, তাহলে দ্বিতীয়টার কি আসবে, কম আসবে। কত পার্সেন্ট কম আসবে, 25% কম আসবে। সেই জন্য আমাদের এখান থেকে বলা হলো কোনটা, 6এর দাগেরটার অ্যান্সার চলে আসবে বি। হলো, তাহলে এটাকে সবাই একবার দেখে নে চটপট। এরপরে তো আছে কি, দেখ চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহত কণার অপরেতে ক্রিয়াশীল বল। ওকে, এখানেতে এই কথাটাকে নিয়ে আমরা একটুখানি ডিসকাশন করবো, তাহলে সেটাকে আমরা একটু পরের পাতায় যাবো। তাহলে টপিকটার নাম হচ্ছে কি, ফোর্স অন এ মুভিং চার্জ ইন ম্যাগনেটিক ফিল্ড। ফোর্স অন এ মুভিং চার্জ, কোথায়, অন এ ম্যাগনেটিক ফিল্ড। এই টপিকটা কিরম ভাবে বলা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে কি, দেখ কোথাও একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আমরা ধরে নিচ্ছি এখান থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা আসছে কোথায়, খাতার পাতার ভিতরের দিকে, মানে ইংরেজিতে তাকে বলি কি, ইনসাইড দ্য প্লেন অফ পেপার। হলো, এবারেতে এখানটাতে করা হয়েছে কি, একটা মুভিং চার্জ। ধরে নে আমাদের কাছে কিসের কথা বলছে, একটা চার্জ আছে কি কিউ, সেই কিউ চার্জটা একটা ভেলোসিটি নিয়ে এই দিকটাতে মুভ করে যাচ্ছে। তাহলে আমি এখানটা থেকে কিসের কিসের কথা বললাম, দেখ এখানটাতে বলছি কি আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু নিয়ে নে কতখানি আছে পি। আমরা এখানটাতে কি করলাম, একটা চার্জের কথা বললাম, ধরে নে যে চার্জটা আছে সেই চার্জটার ভ্যালু বললাম কত, কিউ। আমরা বললাম কি সেই চার্জটার স্পিড বা ভেলোসিটি সেটা আসছে কতখানি, ভি। তাহলে এই ঘটনাগুলো নিয়ে, তো এবারেতে কথা আসছে এই যে মুভিং চার্জটা আছে এর ওপরেতে ফোর্স কতটা আসবে, সেই জিনিসটাকে আমাদেরকে একটুখানি আলোচনা করে দেখে। তাহলে এর ওপরেতে ফোর্স কতটা আসবে না, এর ওপরেতে ফোর্স আসবে তার জন্য আমাদের ক্ষেত্রে প্রুফ বলে কিছু সিলেবাসে দিয়ে দেওয়া নেই, কিন্তু কথাটা আমাদেরকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে এই যে মুভিং চার্জটা তার উপরেতে ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, তার ভ্যালু আছে কত, দেখ কিউ ডট ভি ক্রস বি। ওকে, তাহলে ভি ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে কাকে করতে হবে, আমাদের কিউ কে মাল্টিপ্লাই করতে হবে, করলে যেটা পাওয়া যায় সেটা আসছে কি ফোর্স ওভার দ্য চার্জ পার্টিকেল। তাহলে দেখ ক্রস প্রোডাক্ট মানে আমাদের এখান থেকে আসবে কত, দেখ কিউ ভিবি সাইন থিটা। তাহলে ফোর্স ওভার এ মুভিং চার্জেস সেটার ভ্যালু আসছে কত, কিউ ভিবি সাইন থিটা।
এবারে তো দেখ আমি এখানেতে যে ফিগারটা নিয়েছি সেই ফিগারটার ক্ষেত্রে আমরা একটা কাজ করেছি দেখ, যে স্পিডটাকে নিয়েছি কোথায়, এই দিক বরাবর, মানে কি এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আমার অ্যাকর্ডিং টু দ্য ফিগার যে কাজটা করেছি সেটাতে আমি বলছি কি দেখ, হিয়ার যে স্পিডের কথা বলা হচ্ছে সেই স্পিডটা হচ্ছে কোথায় না অ্যালং আই ক্যাপ। আমি এখানটাতে কি বলছি, আমাদের এখানেতে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোথায় দেখ, খাতার পাতার ভিতরের দিকে, মানে কোথায় আছে মাইনাস কে ক্যাপ। তাহলে তার উপরে যে ফোর্স আসবে সেটা পেতে গেলে আগে আমাকে কি করতে হবে, ভি ক্রস বি করতে হবে। তাহলে আমি এখন এখান থেকে যদি ফোর্সের কথা বলতে চাই, আগে আমরা করবো কি চার্জটা ধরে নে পজিটিভ চার্জ ছিল, ধরে নে যে কিউটা আছে কি পজিটিভ। তাহলে পজিটিভ আছে মানে সেটা আমাদের ডাইরেকশনকে কোনো কিছু পরিবর্তন ঘটাবে না। বেসিক্যালি ভি আর বি এর যে ডট ক্রস প্রোডাক্ট হয় সেই ক্রস প্রোডাক্টের ভ্যালুটাই হবে কি আমার কাছে রেজাল্ট হবে। তাহলে দেখ এখান থেকে ফোর্স, সেই ফোর্সের ডাইরেকশন কোথায় হবে সেটার ভ্যালুটা আমরা দেখছি। দেখ ভি, ভি মানে কত আছে আই ক্যাপ, ক্রস বি, বি মানে কত আছে মাইনাস কে ক্যাপ। তাহলে দেখ আই ক্রস কে মানে কত হয় মাইনাস জে, এখানে তো আবার কি আছে আরো একটা মাইনাস আছে, তাহলে যে ফোর্স তার ডাইরেকশন কোথায় পেয়ে গেলাম জে ক্যাপ করা। তাহলে দেখ আমি এখান থেকে যে কথাটা বলতে চাইছি, আমাদের যে চার্জ পার্টিকেলটা ছিল সেই যে চার্জ পার্টিকেলটার উপরে যে ফোর্স হবে সেই ফোর্সের ম্যাগনিটিউড কত আসবে না কিউ ভিভি সাইন থিটা। তাহলে ফোর্সের ডাইরেকশন কোথায় আসবে সেটা আসবে জে ক্যাপ বরাবর। তাহলে এটা হয়ে গেল কি ফোর্সের ডাইরেকশন। যদি আমি বলি কি ফোর্সের ম্যাগনিটিউড কত আসবে, দেখ সেখান থেকে বলছি কতখানি এফ ইকুয়াল টু কিউ ভিপি সাইন থিটা। থিটাটা কি ছিল ভি আর বি এর মাঝের অ্যাঙ্গেল, তাই এখানে সেই অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি। তার কারণ কি ভি হচ্ছে এদিকে আর আমাদের বি হচ্ছে কোথায় এদিকে, তাহলে দেখ দুটোর মধ্যে অ্যাঙ্গেল কতখানি 90 ডিগ্রি। যেহেতু তাদের মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তাই এখানেতে ফোর্সের ভ্যালু আমি কতখানি পেয়ে যাচ্ছি দেখ কিউ ভিপি। তাহলে ফোর্সের ভ্যালু কিউ ভিপি, ফোর্সের ডাইরেকশন কোথায় জে ক্যাপ বরাবর। মানে এই যে চার্জ পার্টিকেলটা ছিল তার উপরে ফোর্সের ডিরেকশন কোথায় থাকবে, ফোর্সের ডিরেকশন থাকবে এরকম উপরে। তাহলে দেখ পার্টিকেলটা যাচ্ছিল এদিকে তার উপরে ফোর্স উপরের দিকে, তাহলে কি করবে পার্টিকেলটা নিশ্চয়ই আর স্ট্রেট লাইন বরাবর যাবে না, সে কি করবে তার মাথাটাকে একটুখানি বাঁকিয়ে নেবে। আবার দেখ যে মুহূর্তে মাথাটা বাঁকালো এই জায়গাতে এসে আবার তার ফোর্সের ডিরেকশন কোথায় হয়ে যাবে, দেখ মাথাটা এরকম বাঁকিয়ে নিয়েছে, এই জায়গায় এসে ফোর্সের ডিরেকশন কিরকম হয়ে যাবে দেখ। এখানে পার্টিকেলটা যেতে চাইছে জে ক্যাপেতে, ম্যাগনেটিক ফিল্ড আছে কোথায় কে ক্যাপেতে। দেখ এখানটাতে পার্টিকেল যেতে চাইছে জে ক্যাপে, ম্যাগনেটিক ফিল্ড আছে কোথায় কে ক্যাপে। তাহলে দেখ জে ক্রস কে, সরি ম্যাগনেটিক ফিল্ড আছে মাইনাস কে ক্যাপে, তাহলে জে ক্রস কে তার ভ্যালু চলে আসবে কত মাইনাস আই। মানে সেখানটাতে যে ম্যাগনেটিক ফিল্ড পার্টিকেলটা ছিল মানে চার্জ পার্টিকেলটা ছিল তার উপর ফোর্স কোথায় থাকবে এখানে। তাহলে আবার সে কি করবে তার মাথাটাকে ঘোরাবে, তাহলে মাথাটাকে ঘোরাতে ঘোরাতে প্রত্যেক মুহূর্তেই ফোর্সটা কোথায় থাকছে না ভিতরের দিকে থাকছে। মানে সে কি করবে সে একটা এরকম সার্কুলার পাথকে ডেসক্রাইব করে নেবে। বোঝা গেল। তাহলে আমরা দেখে নিলাম যে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভিং চার্জ থাকে সে ফোর্স কতখানি দেয় সেটা হচ্ছে কিউ ডট ভি ক্রস বি। যদি ম্যাগনেটিক ফিল্ড আর চার্জ পার্টিকেলের ভেলোসিটি একে আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন আমরা দেখে নিলাম কি পার্টিকেলটা কি করবে উইল ডেসক্রাইব আ সার্কুলার পাথ। তাহলে এখান থেকে আমাদের পরের কথা শিখে নিলাম কি জিনিস দেখ, হিয়ার পার্টিকেল মানে ওই চার্জ বডি, এখানে পার্টিকেল বলতে চার্জ বডিটার কথাই উল্লেখ করা হচ্ছে। তাহলে পার্টিকেল বা চার্জ বডি সেটা কি করবে will describe a circular path. সার্কুলার পাথ তখনই হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেখান থেকে বি ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি, না হলে কিন্তু সেটা একদম সার্কুলার পাথ হবে না। তখন পাথ কিরকম হবে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব, কিন্তু তার আগে একটা কথা পরিষ্কার হয়ে যাক, সার্কুলার পাথে ঘুরছে
তার উপরেতে ফোর্স আছে কত কিউপিপি। তাহলে সার্কুলার পাথে ঘুরলে ম্যাগনেটিক ফোর্সটা কাকে সাপোর্ট করছে? বেসিক্যালি ম্যাগনেটিক ফোর্সটা সেন্ট্রিপিটাল ফোর্সকে সাপোর্ট করার কাজে ব্যবহার করা হচ্ছে। কারণ ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন ভিতরে, সেন্ট্রিপিটালেরও ডাইরেকশন কোথায়? ভিতরেতে। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা কিসের কাজে ব্যবহার হচ্ছে? নিশ্চয়ই সেন্ট্রিপিটাল ফোর্সকে সাপোর্ট দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে। অর্থাৎ আমরা এখানেতে বলবো হিয়ার ম্যাগনেটিক ফোর্স ইজ ইউজ টু প্রোভাইড দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, আমি কিন্তু নামটাকে বলছি সেন্ট্রিপিটাল, নট সেন্ট্রিফিউগাল, কথা যেন ক্লিয়ার থাকে। তাহলে আমরা এখান থেকে পরের কথায় কি চলে যাচ্ছি দেখ। হিয়ার ম্যাগনেটিক ফোর্স মানে আমরা দেখবো কি দিয়ে? এফ সাফিক্স পি, ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। কিসে কি কাজে ব্যবহার করা হয় না? সাপোর্টস the required centripetal force. হলো, তার কারণ কি? যে নেট ফোর্স, সেই নেট ফোর্সের ভ্যালুটা কত ছিল? কিউপিপি। সেই কিউপিপি আমাদের কোথায় না টুয়ার্ডস দ্য সেন্টার, আর টুয়ার্ডস দ্য সেন্টার যে ফোর্স কাজ করে তার ভ্যালুই কত? এমভি স্কোয়ার বাই আর। তাহলে এই এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কি ভিপি? এখান থেকে যদি ভিপি কেটে দিই আমরা একটা কথা বের করে ফেলবো যে সার্কুলার যে পাথটা ডিসক্রাইব করে তার রেডিয়াস কত? তার রেডিয়াস হচ্ছে দেখ এমভি বাই কিউপি। ওকে, তাহলে এই যে ঘটনাটা, অর্থাৎ হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ সার্কুলার পাথ, তার ভ্যালু পেয়ে গেলাম কতখানি দেখ? এমভি বাই কিউপি। বোঝা গেল নিশ্চয়ই? এবারেতে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পুরো সার্কুলার পাথটা ঘুরে আসতে তার টাইম কত লাগবে, মানে একবার কমপ্লিট রোটেট করে আসতে সার্কুলার পাথকে, একবার কমপ্লিট করে আসতে সার্কুলার পাথকে কতটা টাইম লাগবে, মানে আমি বেসিক্যালি বলতে চাইছি কি টাইম পিরিয়ড অফ দ্য সার্কুলার পাথ কত আসবে, মানে টাইম পিরিয়ড অফ দ্য মোশন কত আসবে। তাহলে সেটাকে ক্যালকুলেট করতে গেলে কেমন বলবো দেখ, সেটাকে বলছি কিরাম দেখ, টাইম পিরিয়ড of the circular path. তো টাইম পিরিয়ড অফ দ্য সার্কুলার পাথ কত আসছে দেখ তাহলে। পাথ টাইম, টাইম মানে কত? ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স কতখানি সার্কুলার পাথ ঘুরে আসছে, মানে 2 পাই আর ডিভাইডেড বাই ভেলোসিটি। আর আর এর ভ্যালু কত পেয়েছি? এমভি বাই কিউপি। তাহলে এখান থেকে বসিয়ে দিই কতখানি দেখ, 2 পাই বাই ভি ইনটু এমভি বাই কিউপি। তাহলে এখান থেকে দেখতে পাবো কি ভিভি কেটে গেল, গেলে আমরা কত পেয়ে যাব? টাইম পিরিয়ড অফ দ্য সার্কুলার পাথ, সেটা পাচ্ছি কত? 2 পাই এম বাই কিউপি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, সার্কুলার পাথের টাইম পিরিয়ড সেটা কিন্তু ভেলোসিটির উপর নির্ভরশীল নয়। তাহলে তুই যত জোরেই পার্টিকেলটাকে এন্টার করা, তার জন্য কতখানি রেডিয়াস হবে সেটা ডিপেন্ড করবে, কিন্তু একবার পুরো পাথটাকে ঘুরে আসতে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সমান সময় লাগবে। তাই আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কথাটাকেও একটুখানি নোট করে রাখবো, সেটা হচ্ছে কি দেখ, হিয়ার টাইম পিরিয়ড is independent of time period is independent of the velocity. Okay, আচ্ছা দেখ, তাহলে আমরা শিখে নিলাম কি টাইম পিরিয়ড, তার করসপন্ডিং ফর্মুলাটাকে শিখে নিলাম কতখানি আসছে এটা। এবার তো দেখ টাইম পিরিয়ড শিখে গেলাম, টাইম পিরিয়ড শিখে গেলে যদি আমাকে কেউ বের করতে পারে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত আসবে, নিশ্চয়ই আমরা বের করে দিতে পারবো। মানে এবারে তো যদি আমি পরবর্তী আলোচনায় চলে যাই কিসের জন্য, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে গেলে কি করতে হয় সবাই জানি, ওমেগা ইকুয়াল টু লিখি কত? 2 পাই বাই ক্যাপিটাল টি। দেখ ক্যাপিটাল টি এর ভ্যালু কত বের করলাম? 2 পাই এম বাই কিউপি। তাহলে এখানে টি এর জায়গায় ওই ভ্যালুটাকে বসিয়ে দিই, দেখ কত আসছে? 2 পাই
ডিভাইডেড বাই কত লিখবো, 2 পাই এম বাই কিউবি। হলো 2 পাই কেটে গেল, গেলে আমাদের কত পেয়ে যাবো দেখ না, অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালু পেয়ে যাবো কত, কিউবি বাই এম। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দিস সার্কুলার পাথ, তার ভ্যালু কত পেয়ে গেলাম, কিউবি বাই ক্যাপিটাল এই কিউবি বাই এম। তাহলে আমরা এরকম ভাবে দেখে নিলাম যে যদি আমাদের কি হয়, যে একটা মুভিং চার্জ আমাদের করে কি সার্কুলার মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পারপেন্ডিকুলারলি এন্টার করে, তখন তার টাইম পিরিয়ড কত আসবে, তার রেডিয়াস কত আসবে, এবং শিখে নিলাম কি তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত আসবে। কিন্তু যদি ঘটনাটা এরকম হয়, কিরকম বলছি দেখ, বোঝার চেষ্টা কর। ম্যাগনেটিক ফিল্ড আছে এরকম, আমাদের পার্টিকেলটা ঢুকেছিল কোথায়, এরকম ভাবে, ভালো করে দেখ। ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে, পার্টিকেলটা ঢুকেছিল কোথায়, এরকম ভাবে, বুঝতে পারলি কথাটা? তখন সেখান থেকে দেখলো কি তার উপরে যে ফোর্সটা আছে, সেই ফোর্সটা দেখলাম কোথায়, এই দিক বরাবর আছে। তাই সে করলো কি এইরকম ধরনের একটা সার্কুলার পাথকে ডেসক্রাইব করলো। ভালো করে জিনিসটাকে রিয়েলাইজ করে নে। কিন্তু দেখ আমি কিসের কথা বলছি, মনে কর এই যে বোর্ডটা ছিল, এই বোর্ডের ভিতরের দিকে, ভালো করে কথা দেখ, আমি পরের পাতায় যাচ্ছি। দেখ আমি এখান থেকে কিসের কথা বলছি, ধরে নে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় আছে, এরকম বাইরের দিকে আছে, থাক। এখান থেকে এরকম ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে আছে, মানে আমি এখান থেকে দিলাম কিরকম ভাবে, এরকম ডট দিয়ে ডিসক্রাইব করলাম। আমি এখান থেকে বললাম কি এর উপরেতে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরেতে একটা চার্জ পার্টিকেল এন্ট্রি নিল, এরকম ভাবে পারপেন্ডিকুলারলি এই দিক বরাবর সে এন্ট্রি নিল, ঠিক আছে? তো পারপেন্ডিকুলারলি যখন সে এন্ট্রি নেবে, তখন সে কি করবে, তখন আমরা দেখে নিলাম কি যে চার্জ পার্টিকেলটা এর উপরেতে এরকম ভাবে এন্ট্রি নিল এই দিক বরাবর, আমি এখানটা থেকে তোদেরকে কি শিখিয়ে নিলাম, ম্যাগনেটিক ফিল্ড কোথায় আছে, ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে আছে, মানে সে আছে কোথায়, কে ক্যাপ বরাবর। যে পার্টিকেলটা এন্টার করলো সে কোথায় আছে, মাইনাস আই ক্যাপ বরাবর। তাহলে দেখ এখানটা থেকে যে ফোর্স হবে, সেই ফোর্সের ডাইরেকশন কত শিখে নিলাম না, ভি ক্রস পি। একটু আগে এই ঘটনা দেখালাম, তাহলে ভি ক্রস পি মানে আমরা এখান থেকে দেখাচ্ছি কতখানি, দেখ মাইনাস আই ক্রস কে, মাইনাস আই কে ক্রস কে, মানে আমাদের এখান থেকে কত শিখে নিচ্ছি, আই ক্রস কে মানে আছে কত, মাইনাস অফ জে, রাইট? আই ক্রস কে মানে আমাদের সেখান থেকে কত আছে, মাইনাস অফ জে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে সেটার ফোর্সের ডাইরেকশন কোথায় হয়ে যায়, জে ক্যাপে। মানে আমরা বুঝে নিলাম কি, দেখ যে চার্জ পার্টিকেলটা এরকম ভাবে এন্টার করেছিল, সে ম্যাগনেটিক ফিল্ড কোথায় ছিল, ভিতরের দিকে, দেখ আমার হাতের দিকে ফলো কর, ম্যাগনেটিক ফিল্ড ভিতরে, চার্জ পার্টিকেলটা এন্ট্রি নিল কিরকম ভাবে, এখানেতে এন্ট্রি নেওয়ার পরে তো সে ফোর্সটাকে পেলো কোথায়, ওপরের দিকে। মানে সে করবে কি, সে এইরকম ভাবে গিয়ে এইরকম ভাবে ফিরে চলে আসবে, এই গেল দেখ ম্যাগনেটিক ফিল্ড ভিতরে, তাহলে সে ঘুরে চলে এলো কোথায়, এরকম ভাবে, ভালো করে বোঝার চেষ্টা কর। সে ঘুরে চলে এলো কোথায়, এরকম ভাবে, সে ঘুরে চলে এলো কোথায়, এরকম ভাবে। কিন্তু একটা ঘটনা চেষ্টা কর, যদি পার্টিকেলটা এইরকম ভাবে না থেকে, পার্টিকেলটা করতো কিরকম ভাবে, একটা এরকম অ্যাঙ্গেল করে আসতো, অ্যাঙ্গেল করে আসতো, মানে কার সাথে অ্যাঙ্গেল, আমি কি বোঝাতে চাইছি, দেখ ম্যাগনেটিক ফিল্ড ছিল কোথায়, এরকম ভাবে, চার্জ যে পার্টিকেল আছে সেটা এরকম পারপেন্ডিকুলারলি ঢুকলো না, সে কি করলো, এরকম অ্যাঙ্গেল করে ঢুকলো। তখন তোকে কি করতে হবে, এই ভেলোসিটির কম্পোনেন্টটাকে দুদিকে ভাঙতে হবে, একটা এদিকে আর একটা আসছে কি এদিক বরাবর। তাহলে লম্বভাবে যেটা ছিল তার জন্য যে সার্কুলার পাথ করবে, কিন্তু যেটা ম্যাগনেটিক ফিল্ড বরাবর ছিল তার জন্য সে কি করবে, কিছুটা এগিয়ে যাবে। তাহলে এখানে পাথটা কি আসবে, একটা সার্কুলার করতে করতে কিছুটা এগিয়ে এলো, আবার কিছুটা এগিয়ে এলো, আবার কিছুটা এগিয়ে এলো, এরকম ভাবে সে কি করবে, সামনের দিকে চলতে থাকবে। মানে কথাটা তুই বুঝে নে কিসের কথা বলছি, যে এখানে পাথটার এক্স্যাক্টলি সার্কুলার থাকবে না, কিন্তু সে কি করবে, এরকম ঘুরতে 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 সামনের দিকে এগিয়ে চলবে। তাহলে পাথটাকে আমরা তখন বলবো কি, পাথটাকে একটা অন্য ধরনের পাথ হয়ে যাবে, যে পাথটাকে আমরা বলবো কি হেলিকাল পাথ হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে চাইছি কি রকম কথা, দেখ if velocity is not perpendicular, okay, then path is not circular, then path, পাথ বলতে আমি এখান থেকে কার কথা বলতে চাইছি, যে ট্র্যাজেক্টরি, অর্থাৎ যে আমাদের পার্টিকেলটা এন্ট্রি করেছে সেই পার্টিকেলটা রাস্তা কিরকম হবে, দেন পাথ ইজ নট সার্কুলার।
তাহলে সেখানেতে পাঁচটা কি রকম ধরনের, সেখানেতে পাঁচটা হচ্ছে কি, সেটা হচ্ছে হেলিকাল। বোঝা গেল কথাটা? মানে আমাদের এখান থেকে কি রকম জিনিসটাকে বলতে চাইছি। আচ্ছা, এবারে দেখ তাহলে এখান থেকে আমাদের কি দেখতে পেলাম না, দুটো পার্টে ভাগ করতে হবে। একটা পার্ট চলে এলো কি ভেলোসিটি অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড, অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড, ধরে নে ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেলেতে এসেছিল, তাহলে অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট কত চলে যাবে, ভি কস থিটা। আর একটা আমাদের শিখে নিলাম কি ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, যদি সেটা পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি তার ভ্যালু কত পেয়ে যাব, ভি সাইন থিটা। আমরা দেখলাম কি পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য পার্টিকেলটা রেড সার্কেল বরাবর করে, তাহলে এখান থেকে রেডিয়াস ইকুয়াল টু কত থাকবে, এম ভি সাইন থিটা বাই কিউবি। তাহলে সেটা হয়ে যাবে কি এখন পার্টিকেলটার নতুন রেডিয়াস। বোঝা গেল? তার টাইম পিরিয়ড তো ভেলোসিটির উপর নির্ভরশীলই নয়, তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা কত থাকবে, 2πm/কিউবি, যেমন ছিল তেমন থেকে যাবে। যদি আমাকে বের করতে বলা হয় কি এবারেতে তার ওমেগা, ওমেগা মানে কত আসছে সেটাও কত ছিল দেখ, 2π/t, সেটাও ভেলোসিটির উপর নির্ভরশীল ছিল না, তাহলে তার ভ্যালুও কত থাকবে, কিউবি/এম। এবারে দেখ আমি বললাম কি যে এই যে সার্কুলার পাথটা সেটা একবার পুরো ঘুরে আসার সময় সে সামনের দিক বরাবর কিছুটা এগিয়ে যাবে, তাহলে একবার পুরো ঘুরে আসার সময় সে সামনের দিক বরাবর কতটা এগিয়ে যাচ্ছে তাকে বলা হয় কি পিচ। তাহলে সেই পিচটা কি জিনিস, সেই পিচের ডিফাইনিশনটাকে আমরা একটুখানি দেখে নিই। পিচ, পিচ বলতে আমরা কি বললাম, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ মুভমেন্ট। ওকে, অ্যামাউন্ট অফ মুভমেন্ট মানে আমি যে ডিস্টেন্সটা মুভ করেছি তার কথা বলছি। অ্যামাউন্ট অফ মুভমেন্ট কোথায় না, ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেল কথাটা? অ্যামাউন্ট অফ মুভমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড কোথায় না, ইন এ কমপ্লিট টাইম পিরিয়ড, ইন এ কমপ্লিট টাইম পিরিয়ড। তাহলে সেখানটাকে আমরা কি বলবো না, একটা পুরো ঘুরে আসতে কতখানি ডিস্টেন্স যাচ্ছে তার জন্য কি থাকবে, ভেলোসিটি অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড সেটা কত ছিল, পি কস থিটা, আর একবার পুরোটা ঘুরে আসবে তার জন্য টাইম কত ছিল, 2πm/কিউবি। তাহলে এই দুটোর যে মাল্টিপ্লিকেশন, সেই মাল্টিপ্লিকেশনটাকে আমরা বলবো কি পিচ। তাহলে এটা হয়ে গেল কি আমাদের পিচ। ওকে, তাহলে এই এই ঘটনাগুলো আমরা দেখে নিলাম। বই থেকে তোরা এই জিনিসগুলোকে একবার পড়ে নিবি। আচ্ছা, এখানটা থেকে বইয়ের এই জায়গাটা থেকে তোদের আরো একটা জিনিস একটুখানি দেখে নিতে হবে, সেটা আসছে কত দেখ, 1 কুলম ইকুয়াল টু কত আসছে দেখ, 3 × 10⁹ ইএসইউ আধান। এই পয়েন্ট আগেও পড়িয়েছি, আরো একবার তোরা দেখে নিবি। 1 ইএমইউ আধান মানে কত আছে দেখ, 3 × 10⁻10 ইএসইউ আধান। এই কথাটাকে তোরা একবার এটা থেকে দেখে নিবি। আচ্ছা, আহিত কণার গতিপথ তোদের শিখিয়ে দিলাম। সাইক্লোট্রন সিলেবাসে নেই, করতে হবে না। এরপরে চলে দিই, এখানটাতে আরো একটা ছোট্ট টপিক দিয়ে দিয়েছে, সেটা আসছে কি সুষম তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ। ওকে, যদিও এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারেতে আমরা সেটাকে করে নিয়েছি, তাও এখানেতে টপিকটা একবার আছে, জাস্ট একবার হালকা করে তোদের সাথে ডিসকাশন করে নেব। দেখ
যদি কোনো চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো ভেলোসিটি ছাড়া এন্টার করে তখন তার কোনো মুভমেন্ট হবে না, কেননা সে কোনো ফোর্স ফিল করবে না। আর যদি সে একটা ভেলোসিটি নিয়ে এন্টার করে, ভেলোসিটি নিয়ে এন্টার করলে তার মুভমেন্ট কিরকম হবে, আইদার সার্কুলার হচ্ছে বা সেটা আমাদের হচ্ছে কিরকম ভাবে একটা হেলিকাল হচ্ছে। এই ঘটনা ম্যাগনেটিক ফিল্ডের কাছে আমি শিখে নিয়েছি। এবারেতে আমি যেটার জন্য একটুখানি মনে করিয়ে দেবো সেটা হচ্ছে কি, যদি তড়িৎ ক্ষেত্র হতো, তড়িৎ ক্ষেত্র হলে পাতটার গতিপথ কিরকম হতো সেই ঘটনাটা একটু আমরা দেখে নেব। তো সেটার জন্য আমরা কি কি কথা দেখছি দেখ। তাহলে আমাদের এখান থেকে দেখছি কি মুভমেন্ট অফ চার্জ পার্টিকেল কোথায় না, ইন ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র। আমরা সবাই দেখেছি যে পার্টিকেলটার ভেলোসিটি থাকুক বা না থাকুক তাও সে কিন্তু একটা ফোর্স ফিল করবে, যে ফোর্সের ভ্যালু হয় কতখানি, কিউ ইন্টু ই। তাহলে ফোর্সের ভ্যালু যদি কিউ ইন্টু ই হয়, সেখান থেকে ফোর্স মানে আমরা কত জানি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেটা ইকুয়াল টু কত আসে, কিউ ইন্টু ই। তাহলে সেখানটা থেকে সে একটা অ্যাক্সিলারেশন ফিল করবে, সেই অ্যাক্সিলারেশনের ভ্যালু কত থাকবে, কিউ ই বাই এম। হলো। তাহলে দেখ পার্টিকেলটা রেস্টে থাকলেও তার কাছে কি থাকবে, এটুকুনি অ্যাক্সিলারেশন থাকবে। যদি তার কাছে এটুকুনি অ্যাক্সিলারেশন থাকে তাহলে সেখান থেকে কিছুক্ষণ পরেতে তার উপরে তো একটা ভেলোসিটি থাকবে। তাহলে টাইম টি এর পরে, তার মানে এখান থেকে আমি কি করছি, অ্যাট টাইম টি সেখান থেকে পার্টিকেলটার কিছুটা ভেলোসিটি পাবো। সেই ভেলোসিটিটা আসবে কতখানি, দেখ ইউ প্লাস এটি। মানে যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 থাকে তখন আমাদের সেখান থেকে পেয়ে যাব কত, এ ইন্টু টি। এর ভ্যালু কত বের করলাম, কিউ ই বাই এম ইন্টু টি। তাহলে দেখ পার্টিকেলটা রেস্টে থাকলেও তার কাছে কি চলে আসবে না, তার কাছে একটা ভেলোসিটি চলে আসবে। সেটার ঘটনা হচ্ছে কত না এটা। এবারে দেখ যদি এরকম ঘটনা ধরে নেই, আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোথায় আছে, এরকম উপরের দিকে। ওকে, আমি বললাম কি এখানেতে একটা চার্জ পার্টিকেল এন্টার করলো কোন দিকেতে না, এই দিক বরাবর একটা ভেলোসিটি। তাহলে আমি দেখতে পারবো পার্টিকেলের ওপর ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্সটা আসবে কোথায়, এই ওপরের দিকে। তাহলে পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স ওপরের দিকে এলে তার ভ্যালু পেতাম কত, কিউ ই। তাহলে তার অ্যাক্সিলারেশন কত পেতাম, একটু আগেই শিখলাম, সেটা আসছে কত, কিউ ই বাই এম। তাহলে উপরের দিক বরাবর সে কতখানি ডিস্টেন্স যেত, সেটাকে আমরা লিখছি ধরে নিই ইনিশিয়াল ভেলোসিটি উপরের দিকে কিছু ছিল না, তাহলে সেটাকে লিখতাম কত, হাফ এটি স্কোয়ার। তাহলে সেটাকে আমরা লিখতাম কিরকম ভাবে, হাফ এ, এ মানে লিখতাম কত, কিউই বাই এম ইন্টু টি স্কয়ার। কিন্তু পার্টিকেলের এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি ছিল, পার্টিকেলটার এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ফিক্স ছিল। তাহলে যদি পার্টিকেলের এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ফিক্স থাকে, সেখানেতে আবার ইলেকট্রিক ফিল্ড কোনো কিছু এফেক্ট করছে না, তাহলে সেখান থেকে এক্স ইকুয়াল টু কত লিখতাম, ইউ ইন্টু টি। তাহলে সেই ঘটনা থেকে আমি টি এর ভ্যালু কত পেয়ে যেতাম, দেখতো ইউ বাই এক্স। তাহলে সেই কথাটা যদি আমি এখানটাতে বসিয়ে দিই, কেমন কথা পাচ্ছি দেখ, হাফ কিউই বাই এম টি স্কোয়ার। মানে সেটাকে আমরা লিখবো কিরকম ভাবে, সরি আমি এখান থেকে একটা কথা ভুল লিখেছি, সেটা আসছে, এটা আসতো কিরকম ভাবে, এক্স বাই ইউ। তাহলে সেখান থেকে তার ভ্যালু কত পেতাম, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। দেখ কিউ কনস্ট্যান্ট, ইউ কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, ইউ কনস্ট্যান্ট, তাহলে সেখান থেকে আমি বলতে পারবো কি, ওয়াই ইজ প্রপোর্শনাল হতো কি, এক্স স্কোয়ার। অর্থাৎ যে পার্টিকেলটা এখানেতে এন্টার করেছিল সেই পার্টিকেলটা আমাদের কি করবে, এরকম প্যারাবোলিক পাথ ফলো করে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এখানটা থেকে দেখে নিচ্ছি কি, ইলেকট্রিক ফিল্ডের সময় পাথ ফলোড, এখান থেকে যেটাকে শিখে নিলাম, পাথ ফলোড will be parabolic. ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডে থাকলে কি ঘটনা ঘটবে সেটাকে আমরা দেখব। এবারেতে প্রশ্ন আসছে, যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তো সেটাতে আমরা দেখে নিলাম কি ঘটনা ঘটছে, কিন্তু যদি এরকম ঘটে যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই একসাথে কাজ করছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যদি দুটো একসাথে কাজ করে তখন পার্টিকেলটার ওপর টোটাল যে ফোর্সটা আসবে সেই ফোর্সটাকে আমরা নাম দিয়েছি কি না, লরেঞ্জ ফোর্স। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথাটা শিখে নিতে হবে কি, যদি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই থাকে তখন পার্টিকেলের ওপর টোটাল ফোর্স মানে ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড
প্লাস ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড মিলে যে টোটাল ফোর্সটা আছে সেই ফোর্সটারই নাম হচ্ছে কি আমাদের লরেঞ্জ ফোর্স। তাহলে লরেঞ্জ ফোর্সের ভ্যালু কত আসবে? ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড মানে কিউই, ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড মানে কত আসছে কিউ ডট ভি ক্রস বি। হয়েছে? তাহলে সেখান থেকে কিউ কমন চলে গেলে আমরা পেয়ে যাবো কতখানি ই প্লাস ভি ক্রস বি। ওকে, এটা হয়ে যাবে কি কোনো পার্টিকেলের উপরেতে টোটাল ফোর্স, সেই টোটাল ফোর্সের ভ্যালুটাকেই বলা হয় কি আমাদের লরেঞ্জ ফোর্স। ওকে, এটুকুনি কথা তোরা তাহলে করিস, তাহলেই তোদের এখানটা থেকে অনেক কথা এগিয়ে যাবে। এবারে তো আমরা পরের ক্লাসেতে ডিসকাশন করব কাকে নিয়ে, যে তড়িৎ পরিবাহী তারের ওপরেতে মানে কারেন্ট ক্যারিং ওয়্যারের ওপরেতে ম্যাগনেটিক ফিল্ড কিরকম ভাবে ফোর্স ফিল করে। ওকে, তোরা তাহলে সেটা সম্বন্ধে টিউন থাকিস, আমরা পরের ভিডিওতে সেই জিনিসটাকে নিয়ে আসবো। এবং তোদের আরো একবার কথাটাকে মনে করিয়ে দিই, একটু তোরা দেখিস যাতে করে আমাদের এই যে ফ্রি কোর্সটা তোদের বন্ধুদের মধ্যে সবাইয়ের কাছে তোরা ছড়িয়ে দিতে পারিস এবং এই যে সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা হচ্ছে তার লাভ তোরা উঠাতে পারিস। তো এই আশা রেখে আজকের বক্তব্য শেষ করলাম, দেখা হবে পরের